সিরিয়ার আদালতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় এ পর্যন্ত 132 জনের প্রাণহানি, জরুরি অবস্থা জারি। এবং 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি রুমু ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। যুদ্ধাপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার একটি আদালত। একই রায়ে তার ভাই, দেশটির সাবেক সেনাপ্রধান মাহের আল আসাদ ও দক্ষিণাঞ্চল দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড, নির্যাতন, নিপীড়ন, বেআইনি আটক এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে এই রায় দেন। বাশার ও মাহের পলাতক। এছাড়া 2011 সালে দারা প্রদেশে বিক্ষোভকারীদের উপর প্রথম দমনপীড়ন চালানো সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান এবং আসাদের মামাতো ভাই আতেফ নাজিবকে আদালতে উপস্থিত করে রায় শোনানো হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সাবেক সরকারের কর্মকর্তাদের বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া দেশটির অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ শুরু করেছে, এটি তারই অংশ। দামেস্কের আদালত বাশার আল আসাদ এবং তার ভাই মাহেরকে গ্রেপ্তারে আন্তর্জাতিক রেড নোটিশ জারির আদেশও দিয়েছেন। 2024 সালের ডিসেম্বরে তীব্র গণবিক্ষোভে ক্ষমতা ছেড়ে আসাদ পরিবার সপরিবারে মস্কোতে আশ্রয় নেন। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি 132। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নেতৃত্বে ধসে পড়া ভবনগুলোর নিচে আটকে পড়াদের বাঁচাতে জোরে সোরে উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা। দেশ জুড়ে জারি হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথম অগ্রাধিকার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষ উদ্ধার, জীবন রক্ষা, ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা এবং যেখানে প্রয়োজন সেখানে ত্রাণ পৌঁছে দিতে সব সক্ষমতাকে কাজে লাগিয়েছে কলম্বিয়ার সরকার। 7.4 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথাই বলছিলেন দেশটির নতুন প্রেসিডেন্ট আলবার্দো দে লা এসপ্রিয়েলা। প্রেসিডেন্ট নিজেই জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেন। রাজধানী বোগোটার জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে তিনি পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করবেন। গত শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন 48 বছর বয়সী দে লা এসপ্রিয়েলা। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রেও কলম্বিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমারে। ভূকম্পনটি ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভূকম্পের কেন্দ্র থেকে 55 কিলোমিটার দূরে কফি উৎপাদনের জন্য পরিচিত পর্যটন অঞ্চল এহে কাফেতেরোর পেরেইরা শহর। ধসে পড়েছে শহরের প্রধান স্কোয়ারের প্লাজা বলিভার ভবনটি। এছাড়া মেট্রোপলিটন এলাকার আরও 65টি ভবন ধস ও অন্তত 40 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজধানী বোগোটার দক্ষিণ পশ্চিমে কালি শহরে অন্তত 25টি ভবন ধসে পড়েছে, সেখানে বাড়ছে প্রাণহানি। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার পর এবার ভয়াবহ ভূমিকম্পের শিকার হলো পার্শ্ববর্তী কলম্বিয়া। তাদের সঙ্গে সংহতি জানিয়ে উপদ্রুত মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। গত 24 জুন ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 6000 ছাড়িয়েছে। এবার কলম্বিয়ায় এই প্রলয়ঙ্করী ভূমিকম্পে সে দেশের মানুষকে যে কত মৃতদেহ গুনতে হবে সেই আশঙ্কায় তাকিয়ে আছে বিশ্বের মানুষ। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত একটি তথ্য বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
এই অভিযানের ফলে আরও হাজার হাজার মানুষের ভ্রমণ ও অভিবাসনের বিশেষ সুবিধাও কেড়ে নেওয়া হয়েছে। তথ্য বিবরণী অনুযায়ী ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকি। গত বছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর অভিবাসন বিরোধী ব্যাপক অভিযান শুরু হয়। এই পদক্ষেপের অংশ হিসেবে নজিরবিহীন সংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের অনেকের কাছে বৈধ ভিসাও ছিল। এখন ব্যাপক হারে ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে ওই অভিযানের তীব্রতা স্পষ্ট হয়ে উঠেছে। তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ চাওয়ার পর মার্কিন সেনাদের প্রাণহানির জন্য ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বক্তব্যে ট্রাম্প এই পাল্টা শর্ত তুলে ধরেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের প্রতিনিধিরা গত 5 মাসের সামরিক সংঘাতে তাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাইছেন। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা বৈঠকে এটি আগে কখনোই বলা হয়নি। ওই একই বার্তায় ট্রাম্প যুক্ত করে বলেন, তিনিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। ট্রাম্প জানান, তিনি কেবল চলতি যুদ্ধের জন্যই ক্ষতিপূরণ চাইছেন না, বরং 2003 সালে ইরাকে মার্কিন আক্রমণের পর থেকে বিগত 2 দশকেরও বেশি সময় ধরে মিত্র মিলিশিয়াদের মাধ্যমে ইরানি সহায়তায় পরিচালিত হামলায় মার্কিন সেনাদের উপর যে আঘাত এসেছে তারও ক্ষতিপূরণ চান। প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলছেন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়াচ্ছেন বলে মনে করেন সেনেটর চাক শুমার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করেন। শুমার লেখেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিনীদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, তিনি তার এই অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছেন এবং এখান থেকে বের হওয়ার কোনো পথ তার জানা নেই। ট্রাম্পের কৌশল, শৃঙ্খলা এবং গুরুত্বের সঙ্গে আলোচনা করার দক্ষতার অভাব যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিপদে ফেলছে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের জন্য নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ট্রাম্পকে ব্যর্থ উল্লেখ করে শুমার আরও বলেন, ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ট্রাম্প যে ক্ষতি করেছেন অবিলম্বে তা মেরামতের কাজ শুরু করতে হবে। ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন সম্ভাব্য হুমকির পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি উড়োজাহাজে করে তুরস্ক ছাড়েন। সোমবার এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশ না করে একজন মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গত 8 জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নিষিদ্ধ সংগঠন পিকেকের ৩,৫০০ যোদ্ধাকে শর্ত সাপেক্ষে ক্ষমা ঘোষণা তুরস্কের। এবং মক্কা চুক্তিতে যোগ দিতে মুসলিম দেশগুলোর প্রতি পাকিস্তানের আহ্বান। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে দায়ের করা ঘুষ ও জালিয়াতির সব ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালতের এক বিচারক। ব্রুকলিন ভিত্তিক বিচারক নিকোলাস গারফিউজ সোমবার ফেডারেল প্রসিকিউটরদের মামলাটি খারিজের আবেদনে সম্মতি দেন। একই সঙ্গে মামলায় যুক্ত বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আচরণকে উদ্বেগজনক বলে তিরস্কার করেছেন। 2024 সালের নভেম্বরে গৌতম আদানি সহ 8 জনকে ঘুষ ও জালিয়াতির মামলায় অভিযুক্ত করে নিউ ইয়র্কের একটি আদালতের নথি অনুযায়ী গত মে মাসে মামলাটি বাতিলের আবেদন জানিয়েছিলেন মার্কিন প্রসিকিউটররা। আদালতের রায়কে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন গৌতম আদানি। ওই পোস্টে তিনি মার্কিন আদালতের সিদ্ধান্তকে এবং বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 2024 সালে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছিল, ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে সৌর বিদ্যুৎ সরবরাহের একটি লাভজনক চুক্তি পাওয়ার জন্য $26.50 কোটি একটি পরিকল্পনায় যুক্ত ছিলেন আদানি। ওই প্রকল্পে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের অর্থ বিনিয়োগ করা হয়েছিল।
নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের কয়েক হাজার যোদ্ধাকে ক্ষমা করতে যাচ্ছে তুরস্ক। দেশটির পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল অনুমোদন দেওয়া হয়েছে। এতে শর্ত সাপেক্ষে ক্ষমার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে কয়েক দশকের প্রাণঘাতী সহিংসতার অবসানের দিকে একটি বড় পদক্ষেপ এটি। সোমবার পার্লামেন্টে ভোটাভুটিতে বিলের পক্ষে 468 এবং বিপক্ষে 88টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন 6 জন পার্লামেন্ট সদস্য। এতে সম্পূর্ণ সাধারণ ক্ষমা না দিয়েই অস্ত্র সমর্পণকারী পিকেকে যোদ্ধাদের একটি উল্লেখযোগ্য সংখ্যককে বেসামরিক জীবনে ফেরার সুযোগ রাখা হয়েছে। সংঘাত নিরসনে তুরস্কের এটি প্রথম আইনগত পদক্ষেপ। পিকেকের কারারুদ্ধ প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওকালান তার অনুসারীদের নিরস্ত্র হওয়ার আহ্বান জানানোর 18 মাস পর এই ঘোষণা দেওয়া হলো। আইন প্রণেতারা বলেছেন এই পদক্ষেপের প্রাথমিক পর্যায়ে পিকেকে সংশ্লিষ্ট প্রায় 3500 বন্দীকে মুক্তি দেওয়া হতে পারে। এটি তুরস্কের কারাগারে আটক মোট বন্দীর সংখ্যার প্রায় 1/3। The PKK launched its first armed attacks in 1984, initially seeking an স্কুলে শিক্ষার্থীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতিগুলো নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মাম্পস ও রুবেলার সমন্বিত টিকাকে 3টি আলাদা টিকা হিসেবে দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। আদেশে বলা হয়েছে স্কুলে ভর্তি ও উপস্থিতির মতো ক্ষেত্রে টিকা দেওয়ার বাধ্যবাধকতার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সুপারিশগুলো পর্যালোচনা করতে অঙ্গরাজ্য ও অঞ্চলগুলোকে পরামর্শ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ একটি টাস্ক ফোর্স গঠন করবে। এই টাস্ক ফোর্স বেসরকারি খাত ও প্রয়োজন অনুযায়ী অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে। তারা MMR নামের সমন্বিত টিকাটিকে 3টি আলাদা টিকা হিসেবে দেওয়ার উদ্যোগ নেবে। তবে একই সঙ্গে সমন্বিত টিকা এবং চিকিৎসকের সঙ্গে আলোচনা করে রোগীর জন্য প্রয়োজনীয় টিকাগুলোর সরবরাহ অব্যাহত রাখা হবে। চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞদের অনেকে এই উদ্যোগকে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তারা একে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন। তবে ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ করা কয়েকটি বিষয়ে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই। তাই এসব ক্ষেত্রে ট্রাম্পের পদক্ষেপকে সরাসরি আদেশের চেয়ে পরামর্শ বা সুপারিশ হিসেবেই দেখা হচ্ছে। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। অভ্যন্তরীণ মতভেদ ভুলে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিতে যোগ দিতে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কোনো এক্সক্লুসিভ ক্লাব বা নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ থাকবে না। তিনি বলেন, অন্যান্য দেশের জন্য এই চুক্তির দরজা কখনোই বন্ধ রাখা হবে না। এই জোট কেবল নির্দিষ্ট কিছু দেশের কোনো ব্যক্তিগত গোষ্ঠীর নয় এবং এর পরিধি আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে গত শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের চরম উত্তেজনার মাঝে নিজেদের নিরাপত্তার সহযোগিতা আরও জোরদারে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে এই অঞ্চলে এক নতুন নিরাপত্তা বলয় তৈরি হতে চলেছে। লিবিয়ার সবচেয়ে বড় জাওইয়া তেল শোধনাগারের একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলা না হলেও ওই তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল ওয়েল কর্পোরেশন NOC জানিয়েছে, আগুন লাগা ট্যাঙ্কটিতে প্রায় 45 লাখ লিটার পেট্রোল ছিল। প্রতিষ্ঠানটির দাবি, ট্যাঙ্কটি সরাসরি হামলার শিকার হয়েছে। এ ঘটনার সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে NOC। আগুনের শোধনাগারের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে বলেও NOCর পক্ষ থেকে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে জাওইয়া শহরের আকাশে আগুনের বিশাল শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 40 কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওইয়া শোধনাগারটি
লিবিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগার। প্রতিদিন প্রায় 1,20,000 ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এর। শোধনাগারটি দেশটির দৈনিক 3 লাখ ব্যারেল উৎপাদনক্ষম সারাটা তেল ক্ষেত্রের সঙ্গেও যুক্ত। শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সিরিয়ার আদালতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ায় এ পর্যন্ত 132 জনের প্রাণহানি, জরুরি অবস্থা জারি। 1,75,000-এর বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নিষিদ্ধ সংগঠন পিকেকে 3,500 যোদ্ধাকে শর্ত সাপেক্ষে ক্ষমা ঘোষণা তুরস্কের। এবং মক্কা চুক্তিতে যোগ দিতে মুসলিম দেশগুলোর প্রতি পাকিস্তানের আহ্বান। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।